দর্শক আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। দর্শক আপনাদের সঙ্গে আছি আমি গোলাম কাদির রবু। দর্শক আপনারা জানেন যে আজ আগামী অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার এবং এটি এই মেয়াদে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং তার প্রথম বাজেট এবং প্রথমবারের মতো এই বাজেটটি পেশ করতে যাচ্ছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তো দর্শক আজকে আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়েই, এই বাজেটটি কেমন হতে যাচ্ছে এবং এই বাজেটের চ্যালেঞ্জ কোথায় এবং সেই সঙ্গে এই বাজেটের যে দর্শন এবং এই বাজেটের মধ্য দিয়ে মূলত জনগণের উপর কি প্রভাব এই বাজেটের পড়বে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদত হোসেন সিদ্দিকী। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। জি স্যার, যে কথাটি আমি শুরুতে বলছিলাম যে প্রায় ২০ বছর পর বিএনপি এই সংসদে বাজেট দিতে যাচ্ছে, তো একদিকে তো এটা এই সরকার নতুন মেয়াদে যখন ক্ষমতায় আসলো সেটা প্রথম বাজেট এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। তো ঠিক যে সময় বাজেটটি দিচ্ছে এটি খুব বেশি অর্থনীতির জন্য সুখকর সময় এখন আসলে নয়। অর্থনীতি নানামুখী সংকটে আছে, সেটা আপনি নিশ্চয়ই জানেন। উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের চ্যালেঞ্জ এবং সেই সঙ্গে বিনিয়োগে স্থবিরতা। তো স্যার সব মিলে স্যার আপনি কিভাবে দেখছেন এই বাজেটটিকে? জি ধন্যবাদ। দেখুন, যে সার্বিকভাবে যদি বলি, বাজেটটা যে কনটেক্সটে দেওয়া হচ্ছে সত্যিকার অর্থেই বাংলাদেশ অনেকগুলো সমষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তার প্রেক্ষাপটে বাজেট এবং দীর্ঘদিন পর বিএনপির এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে। এখন স্বাভাবিকভাবে আমরা যখন ফিলোসফি, যেটা আপনি বলছেন যে এই বাজেটের দর্শনের জায়গাটা কি, আসলে দর্শনের জায়গা যদি বলেন অর্থনীতির দৃষ্টিকোণ থেকে, তাহলে কেইনসীয় অর্থনীতির দর্শন মানে হচ্ছে যে এই বাজেটে আমরা যেটা দেখতে পাচ্ছি কাউন্টার সাইক্লিক্যাল স্পেন্ডিং। এটা মানে হচ্ছে যে দেশ ভঙ্গুর, অর্থনীতি ভঙ্গুর, এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করা হচ্ছে এই বাজেটের একটা বড় দর্শন। মাহমুদ চৌধুরী বলেছেন অলরেডি। হ্যাঁ, ওনার কথা ধরেই যে এই দর্শনটা, তাহলে এই ভঙ্গুর অর্থনীতিতে কাজটা কি কেইনসীয় অর্থনীতি। কেইনস বলেছেন যে এই সময় গভর্নমেন্ট স্পেন্ডিংটা বাড়াতে হবে, কারণ সেটা তাহলে সামগ্রিক চাহিদাকে সম্প্রসারিত করে। অর্থাৎ আমরা যে সরকারের স্পেন্ডিং এর দিকে যদি খরচের দিকে তাকাই, তখন মনে হয় রাষ্ট্র অনেক খরচ করবে। খরচ যখন করবে তার মানে হচ্ছে একটা চাহিদা সৃষ্টি হবে অর্থনীতিতে, আর তাকে ওই যোগানটাকে শক্তিশালী করার জন্য তাদের কিন্তু এই বাজেটে পরিকল্পনা আছে। যে বাস্তবায়নের বিষয়টা ভিন্ন, কিন্তু পরিকল্পনা আছে। যেমন স্যার আপনি যেটি একটু থামাই আপনাকে, স্যার আপনি যেটি বলছিলেন যে ভঙ্গুরতা থেকে অর্থনীতিতে গতিশীলতা, আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেল ৩টায় যে বাজেটটি পেশ করতে যাবেন সেই বাজেট বক্তৃতার কপিতে আমরা যেটি দেখলাম আর কি, এরই মধ্যে সাংবাদিকদের হাতেও চলে এসেছে, সেটিতে আমরা যেটি দেখলাম যে অর্থমন্ত্রী এক্ষেত্রে বলেছেন যে এই ক্ষেত্রে তিনি ৩ ধাপে পরিকল্পনাটি নিয়েছেন। প্রথমত হচ্ছে অর্থনীতি পুনর্গঠন, দ্বিতীয়ত হচ্ছে উত্তরণ এবং ৩ হচ্ছে সমৃদ্ধ। এইভাবে তিনি অর্থনীতিতে গতিশীলতা আনতে চেয়েছেন। পরোক্ষভাবে তিনি পাশাপাশি এটাও বলেছেন যে জনগণকে স্বস্তিও তিনি দিতে চান। তাহলে স্যার আপনার কাছে আমার প্রশ্ন যে একদিকে তিনি জনগণকে স্বস্তি দিতে চান, অন্যদিকে তিনি অর্থনীতিতে গতিশীলতা আনতে চান, এবং এই লক্ষ্যে বাজেটে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোকে আপনি যথেষ্ট মনে করেন কিনা এবং সেই সঙ্গে নতুন কোনো চ্যালেঞ্জ আছে কিনা? জি ধন্যবাদ। আপনার এই কথা প্রসঙ্গে আসছি। এখন সরকার যেটা করছে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য, তারা বলছে যে আর্থিক প্রতিষ্ঠান সংস্কার করবে। এখন প্রশ্নটা হচ্ছে যে চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে দেখতে পাই। যেমন আমরা অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল যে আর্থিক প্রতিষ্ঠানে মনে হয় ভীষণ সংস্কার হবে এবং ঘুরে দাঁড়াবে, কিন্তু সেটা কিন্তু ১.৫ বছরে ব্যর্থ হয়েছে, ঘুরে দাঁড়াতে পারেনি। এখন বিএনপি সরকার পুনর্গঠন করে, তার মানে এটাকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে। বাস্তবায়ন আমরা দেখব এবং মূল্যায়ন করব সেটা ১ বছর পরে। কিন্তু আপনার যে কথা সেটা হচ্ছে চ্যালেঞ্জটা কোথায়। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা যদি বর্তমান বাজেট থেকে কিছু শিখে থাকি, সেটা হচ্ছে এনবিআরকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় আয়ের দিক থেকে, সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। এখন বিএনপি সরকার যদি অর্জন করতে সক্ষম হয়, সেটাও বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ইতিহাস তৈরি হবে এবং যে আমরা পারি, এবং নতুন বাংলাদেশ যদি চিন্তা করেন
তাহলে পুনর্গঠনের কথা যদি চিন্তা করেন, পুনরুজ্জীবনের কথা যদি চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনাকে যাকে যে টার্গেট দেওয়া হয়েছে যদি ব্যর্থ হয়, কারণ এইগুলা আমি বাজেটকে মনে করি রাষ্ট্রের সাথে একটা প্রতিজ্ঞা করা, জি। আর সেই প্রতিজ্ঞার ক্ষেত্রে যদি ভঙ্গুর হয় তাহলে সেই জায়গাগুলোর জবাবদিহিতা থাকতে হয়। এখন চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে, প্রথমত আমি যদি চ্যালেঞ্জ বলি, জি। সেটা হচ্ছে অর্থ সংগ্রহ যদি না করতে পারে, সেটা চ্যালেঞ্জ ছুড়বে মূল্যস্ফীতি কমানোর যে টার্গেট দিয়েছেন সেই মূল্যস্ফীতি কমানোর টার্গেটে পৌঁছতে পারবে না। আবার দেখেন, সরকার যদি যথেষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করতে না পারে এবং ব্যাংক থেকে আরো অধিক পরিমাণ ধার করতে হয়, তাহলে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতএব বিনিয়োগ কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না। স্যার, আপনার কথার সূত্র ধরে স্যার আমি একটু কথা বলতে জি। চাই। সেটি হচ্ছে স্যার, আপনি যেটি বলছিলেন যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যদি অর্জিত না হয় তাহলে এটি খুব চ্যালেঞ্জ। কঠিন হবে। জি। গতিশীলতা বলি কিংবা আমরা বাজেট বাস্তবায়ন বলি, দুটি কঠিন হবে। স্যার, একদিকে তো সরকার জনগণকে স্বস্তি দেওয়ার জন্য নানাভাবে কর ছাড় দিয়ে জি। জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে নানান সুবিধা দিয়ে। অন্যদিকে সেই খরচের টাকা তো জনগণের কাছ থেকেই তুলতে হবে। তো স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, অর্থমন্ত্রীর কাছে কি মানে আপনার সুপারিশটা কি হবে যে এই দুইয়ের সমন্বয় উনি কিভাবে করতে পারেন? দেখেন, প্রথমত আমাদের যে জায়গাটায় চ্যালেঞ্জ দেখতে পাই এই ধরনের জনগণকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে, ধরেন জনগণকে স্বস্তি দিচ্ছেন কিভাবে? বিএনপি সরকারের পরিকল্পনা কি? সেটা হচ্ছে 60টা পণ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের উৎস কর কমানো। হ্যাঁ, উৎস কর কমাবে, তার মানে কি দাম কমবে। দাম এখন কমবে। প্রশ্ন হচ্ছে, মূল্যস্ফীতি যদি না কমে বরং মূল্যস্ফীতি যদি বেড়ে যায়, কারণ আপনার যথেষ্ট পরিমাণ আয় না হওয়ার কারণে আপনার যদি সেই টাকা ধার করতে হয় এবং প্রিন্ট করতে হয়, তাহলে মূল্যস্ফীতি কিন্তু উস্কে যাবে। অতএব যতটুকু পরিমাণ স্বস্তি দিবেন তার থেকে মূল্যস্ফীতি যদি আবার খেড়ে নেয় বেশি, তাহলে কিন্তু সেই স্বস্তির জায়গা আসবে না। না, বাজেটে তো সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা ধরেছে 7.5%। একই সঙ্গে মূল্যস্ফীতি যাতে না হয় জি। সেজন্য তারা নানাভাবে খাদ্য সরবরাহ বাড়াবে, পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াবে। জি। এই সমস্ত বিষয়গুলো নীতি সুধারের ক্ষেত্রে তো তারা রেস্ট্রিকশন আরোপ করেছেই। পাশাপাশি গরিব মানুষকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তো সামাজিক নিরাপত্তাও নতুনত্ব আনা হচ্ছে। ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে, কৃষক কার্ড দেয়া হচ্ছে, হেলথ কার্ড দেয়া হবে। তারপরেও স্যার আপনার কেন মনে হচ্ছে যে মূল্যস্ফীতি না, নিয়ন্ত্রণ করতে শুনেন, পারবেন? আমাদের চ্যালেঞ্জটা কোথায়? আমি কিন্তু প্রথমেই বলেছি যে আপনি আয় যদি যথেষ্ট পরিমাণ না করতে পারেন, সমস্ত কিছু বয়ান হিসাবে থাকবে, বাস্তবায়ন হিসাবে না। অর্থাৎ এই জায়গাতেই মানুষের একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। যেমন বাংলাদেশে বলছেন যে গতকালকের নিউজ বিবিএস জানিয়েছে যে আমরা $500 বিলিয়ন ক্রস করেছে আমাদের জিডিপি। GDP একই সাথে আমাদের পার ক্যাপিটা মাথা পিছু আয় আমরা $3000 ক্রস করেছি। দেখেন, তার মানে জিডিপি সরকার ট্রাস্ট করছে যে এই পরিমাণ জিডিপি রয়েছে, কিন্তু জিডিপির কত শতাংশ সরকারের আয় হওয়া উচিত সেটাও কিন্তু সরকার জানে। কিন্তু সেটা সরকার, বিগত সরকারগুলোর সবার জন্যই বলছি, কোন সরকারেই কিন্তু আমরা যে সাউথ এশিয়ার যে এভারেজ গড় সেই ট্যাক্স জিডিপি রেশিওটা আমরা করতে যে আমরা পারছি না। সর্বনিম্নে সবার জি, নিচে। তা- স্যার, আপনি জিডিপির কথা বললেন। স্যার, এখন যদি আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে আজকে অর্থমন্ত্রী যে বাজেটটি পেশ করবেন সেটি টাকার অঙ্কে 9,38,000 কোটি টাকা এবং চলতি বাজেট থেকে সেটি প্রায় 1.5 লাখ কোটি টাকা বেশি। অনেকে স্যার বলার চেষ্টা করছেন যে বাজেটের আকারটি বড় হয়ে যাচ্ছে, আমাদের রাজস্ব আয় এমনিই কম, বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হবে, আপনিও বলছেন। তো স্যার, আপনার কাছে যদি একটু জানতে চাই, আসলে কি বাজেটটি আমাদের বড় জিডিপির তুলনায়? আপনি যেটি বললেন যে জিডিপি তো আমাদের জি, 500 ধন্যবাদ। বিলিয়ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রসঙ্গেই কথা বলছিলাম। দেখেন, সরকার জিডিপির পরিমাণটা বিশ্বাস করে, তার মানে হচ্ছে ট্যাক্সের পরিমাণটাও সরকার জানেন। তার মানে হচ্ছে জানেন সরকার ব্যর্থ সাউথ এশিয়ার এভারেজ ট্যাক্স জিডিপি কালেকশন করতে। অর্থাৎ সরকার যদি সত্যিকার অর্থেই সাউথ এশিয়ার, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মতো ট্যাক্স সংগ্রহ করতে পারত, তার আয় বাড়াতে পারত, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আজকের যে বাজেট সেটাকে আপনি কেউ এটাকে বড় বাজেট বলতো না, বলতো ছোট বাজেট হয়ে গিয়েছে। অতএব দেখেন, সরকারের আয় না করার ব্যর্থতার কারণে আজকে 9,38,000 কোটি টাকাকে সবাই বলছে একটা বৃহৎ বাজেট, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের জিডিপির তুলনায় সেটা কোনোভাবেই বৃহৎ বাজেট নয়, বরং অনেক ছোট বাজেট। অতএব সরকার কি করা উচিত সেটা কিন্তু সরকারই ভালোভাবে জানেন
যে তার আয়ের জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে, মানুষের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরকারের টাকা রয়েছে কিন্তু সরকার সংগ্রহ করতে পারছে না। কেন পারছে না সেই উত্তরটা যদি সরকার খুঁজেন তাহলে কিন্তু সরকার সমস্ত কিছু কাজ করতে পারবেন এবং মূল্যস্ফীতি না কমার যে শঙ্কা সেটাও কিন্তু থাকবে না। ইভেন আপনি ধার করার পরিমাণ যখন কমে যাবে, প্রাইভেট সেক্টরকে যে ক্ষতিগ্রস্ত করার কথা ভাবা হচ্ছে সেটাও কিন্তু কোনো মতেই এই ট্রেড অফটাও করতে হবে না। স্যার আপনার কাছে আমার প্রশ্ন স্যার, তাহলে আপনি যেটি রাজস্ব আদায়ের যে চ্যালেঞ্জের কথা স্যার বলছেন, কিন্তু এটাও তো ঠিক বাংলাদেশের মানুষ এখন মূল্যস্ফীতির চাপে আছে, সাধারণ মানুষের জীবনযাপন খুব কঠিন হয়ে গেছে। এই মুহূর্তে সরকারের হাতে কি জনগণকে স্বস্তি দেওয়ার বিকল্প কি কোনো পথ ছিল কি না স্যার? এই প্রশ্নের উত্তরটি স্যার আপনার কাছ থেকে একটু নেব, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক আপনারা দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড হ্যাপেনিং পয়েন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাজেট নিয়ে এবং এই বাজেটে সরকার যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছেন সেটি আসলে কতটা অর্জনযোগ্য এবং সেই সঙ্গে বাজেটের কি চ্যালেঞ্জ রয়েছে সেসব বিষয়ে আমাদের আলোচনায় উঠে আসবে। আমরা অতিথি হিসাবে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদত হোসেন সিদ্দিকী। স্যার আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি যেটি বলছিলেন যে জনগণকে স্বস্তি দিতে গিয়ে রাজস্ব আদায় যদি না হয় তাহলে বাজেট বাস্তবায়নটা খুব কঠিন হবে। কিন্তু স্যার আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে জনগণকে স্বস্তি দেওয়া ছাড়া সরকারের হাতে কোনো কি বিকল্প ছিল? না, দেখুন সরকারের উদ্দেশ্য কি জনকল্যাণ নিশ্চিত করা এবং জনকল্যাণের জন্য কাজ করা এবং নির্বাচিত সরকারের কাছে এটা কিন্তু প্রত্যেকটা নির্বাচিত সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। প্রশ্নটা হচ্ছে যে লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী যদি সরকার কাজ করে, অর্থাৎ যে প্রমিসগুলা বাজেটে বলা হয় সেটা যদি প্রমিস হিসাবে চিন্তা করে তাহলে কিন্তু সত্যিকার অর্থেই যে স্বস্তিগুলার কথা বলা হচ্ছে সেগুলা দিতে পারে। কিন্তু এবং এইটা স্যার তাদের নির্বাচনী ইশতেহারের ঘোষণাও। হ্যাঁ, নির্বাচনী ইশতেহারের ঘোষণা সেটা তো প্রত্যেকটা নির্বাচিত সরকারেরই যদি অঙ্গীকার দেখেন সেটা নিয়ে কারো মনেই প্রশ্ন নাই। যেমন বাজেটে যদি প্রত্যেকটা কথা আপনি দেখেন, কথা হচ্ছে মনে হবে যেন রাষ্ট্রে ভালো কাজ করতে চাচ্ছে, এটা নিয়ে কারো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। কিন্তু সন্দেহটা কখন? যখন ব্যত্যয় ঘটে। অর্থাৎ ধরেন আপনি এডিপি বাস্তবায়নে 3 লাখ কোটি টাকা দিয়েছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে এডিপি বাস্তবায়নের কোথায়? এডিপি বাস্তবায়ন করতে গিয়ে যে ধরনের প্রবলেমগুলো হয় সেগুলা যদি সরকার অ্যাড্রেস করতে পারে, যেমন কস্ট ওভাররান, টাইম ওভাররান, এই দুটো শব্দ আমাদের এডিপির সাথে সময় মতো প্রকল্প বাস্তবায়ন হয় না এবং না হওয়ার কারণে অনেক খরচ বেড়ে যায়। তার মানে হচ্ছে এটাই দুর্নীতির মাধ্যমে আসলে টাকাটা বের করে। যখন একটা কাজ সময় বাড়ায় এবং টাকা অ্যাড করে তার মানে সেখানে মনে করতে হবে যে দুর্নীতি। অতএব সময়ের কাজটা সময়ে যদি করতে পারে তাহলে অনেক টাকাই এডিপি থেকেই কিন্তু সরকার সেভ করতে পারে। না, কিছুদিন আগে অর্থ পরিকল্পনা উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রী যে ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, আমরা সাংবাদিকরা কিন্তু জিজ্ঞেস করেছিলাম, উনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে এই জায়গায় কিন্তু তারা কাজ করছে এবং এই জায়গায় তারা বড় ধরনের পরিবর্তন আনতে চান, যাতে প্রকল্পের দীর্ঘসূত্রিতা না হয় এবং প্রকল্প বাস্তবায়ন যাতে সময় মতো হয় এই বিষয়টি। হ্যাঁ, এই বিষয়ে অলরেডি একটা কমিটি করেছে এবং কমিটির সমস্ত প্রজেক্টগুলো নিয়ে অ্যাসেসমেন্ট করছে উপযোগিতার ভিত্তিতে এবং কখন কোনটা কিভাবে সম্পাদন হওয়ার কথা, সেখানে টাইম ওভাররান, কস্ট ওভাররান কতটুকু হয়েছে। এখন ব্যক্তিগতভাবে এই বাজেটের ক্ষেত্রে যদি বলতে হয়, বাজেটে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে জিডিপির তুলনায় বাজেট বড় নয়। অতএব সরকারের লক্ষ্য কি? তাহলে জিডিপির সাথে সামঞ্জস্য করা। আর সেই সামঞ্জস্য করতে হলে সরকারকে কি করতে হবে? এনবিআর এবং ট্যাক্সকে ভালোভাবে সংস্কার করতে হবে। মানুষ যেগুলা ট্যাক্স নেটের মধ্যে আসার কথা তাদেরকে আনতে হবে। যত ধরনের ইকোনমিক এস্টাবলিশমেন্ট রয়েছে যাদের ট্যাক্স দেওয়ার কথা তাদেরকে আনতে হবে। আর এটা করা উচিত হবে না যারা দিচ্ছে তাদের উপর বাড়িয়ে, বরং এটা সরকারের লক্ষ্যও না। অতএব সেই জায়গায় যদি কাজ করে রেভিনিউ যদি গতি আনতে পারে তাহলে কিন্তু প্রকৃতপক্ষে এবং অর্থনীতিও যদি গতি আসে তাহলে প্রকৃতপক্ষে সরকারের রেভিনিউ এমনিতেই সংগ্রহ। আপনি যেটি বলছিলেন যে কর হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো, সেক্ষেত্রে এবারের বাজেটে আমরা একটা নতুনত্ব দেখলাম, সেটি হচ্ছে যে
যে আবারও পূর্বের যে প্যাকেজ ভ্যাট সিস্টেমটি ছিল সেটি কিন্তু চালু হচ্ছে, অর্থাৎ গ্রাম থেকে শহর সবাইকে ভ্যাটের আওতায় আনতে, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ভ্যাটের আওতায় আনতে এই প্যাকেজ ভ্যাটটি চালু করছে। আপনি এটাকে কিভাবে দেখেন? এতে করে রাজস্ব আদায় তো বাড়বে। দেখেন, প্রকৃতপক্ষে এই চিন্তাটা কি যে ভ্যাট কালেকশনটা যেন বৃদ্ধি করা হয়। জি। এখন সরকার তো প্রকৃতপক্ষে তার অ্যাক্টিভিটিগুলো জানে যে কোত্থেকে ভ্যাট আসা উচিত এবং উচিত না, জি। এবং প্রত্যেকটা নাগরিক এবং ব্যবসা প্রতিনিধি তাদেরও কিন্তু এটা বিশ্বাস করা উচিত যে, এবং অনুধাবন করা উচিত যে রাষ্ট্রকে যদি আমরা টাকা না দেই তাহলে, আর সেই অনুধাবনটা তখনই হবে রাষ্ট্র পরিচালনায় যখন প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বারকে আমরা অনেস্ট মনে করব, তারা জনকল্যাণের জন্য কাজ করে মনে করব, অর্থাৎ তারা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে লক্ষ্য এবং উদ্দেশ্য স্থাপন করেছেন সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে প্রকৃতপক্ষে মানুষ কিন্তু ইচ্ছাকৃতভাবে, এটা কিন্তু সরকারের শুধু একার বিষয় না। আমি ট্যাক্সের মধ্যে আছি, আমারও উচিত টিআইএন খোলা এবং সেটা রেগুলার রিটার্ন। এবং এখানে স্যার একটা সংখ্যা আপনাকে স্মরণ করে দিতে চাই, জি। যে বাংলাদেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 8 লাখ এবং ভ্যাট নিয়মিত দিচ্ছেন মাত্র 5 লাখ। আপনার কাছে কি মনে হয় অর্থনীতির আকার অনুযায়ী এই সংখ্যাটা কত হওয়া উচিত? শুনেন, বাংলাদেশের যদি বাস্তবতা কি বলে? বাংলাদেশের ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে যদি দেখেন সেখানে প্রায় 1 কোটির উপরে হচ্ছে ইকোনমিক এস্টাবলিশমেন্ট রয়েছে। অর্থাৎ এতে আপনার এই সংখ্যা থেকে স্পষ্ট প্রতীয়মান যে বাংলাদেশের জিডিপির অর্ধেকের বেশি আসে হচ্ছে ইনফর্মাল সেক্টর থেকে। তার মানে হচ্ছে দে আর নট রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট এন্টিটি। তার মানে হচ্ছে এই ইনফর্মাল ইকোনমিকে আপনি যখন বলছেন যে আপনি নিম্ন মধ্যম আয় থেকে উচ্চ মধ্যম আয়ের দিকে যাবেন, উন্নত দেশের দিকে যাবেন, একই সাথে সাথে আপনাকে কিন্তু এটাও বিবেচনায় রাখতে হবে আমার ইনফর্মাল ইকোনমিটাকে আমি যত বেশি ফর্মাল করতে পারবো আমার রাজস্বের পরিমাণ তত বেশি বাড়বে। অতএব এই ইনফর্মাল ইকোনমিটাকে কমিয়ে আনাটাই হবে এই সরকারের আরেকটা বড় কাজ, যদি রেভিনিউ জেনারেশন করতে। এই জন্যই কিন্তু অর্থমন্ত্রী কিন্তু এবারের বাজেট বক্তৃতায় ডিরেগুলেশনের কথা বলছেন, জি। অর্থাৎ সরকারের কাছ থেকে বিনিয়োগকারী কিংবা ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পান বা সেবা পান সেটাকে সহজ করার কথা ভাবছে। তো আপনার কি মনে হয় যে এতে করে আপনি যেটা বলছেন যে অনানুষ্ঠানিক খাতের যারা আছেন তারা আনুষ্ঠানিক খাতের মধ্যে তো সহজে ঢুকতেও পারবেন? দেখেন, একটা হচ্ছে কি সরকার শুধু বলা, বললে অনেক সময় দেখা যায় যে মানুষ নিজ থেকে এই নিবন্ধিত হয় না। জি। কিন্তু সরকার যদি কঠোর আইনের মধ্যে ফেলে যে ব্যবসা প্রতিষ্ঠান করতে হলে তো তার বাধ্যবাধকতা জিনিস লাগবে, আর লাগার ক্ষেত্রে যদি সেটা কম্পালশন করে দেয়, যেমন দেখেন বাংলাদেশের টিআইএন বাধ্যতামূলক করা হয়েছিল অনেক সার্ভিসের ক্ষেত্রে জি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, জি। কিন্তু প্রকৃতপক্ষে টিআইএন ধারী বাড়ে নাই কেন সেটা কি প্রশ্ন করতে পারি না আমরা? তার অবশ্যই। মানে হচ্ছে আপনি আসলে সার্ভিসগুলো প্রোভাইড করেছেন, সে টিন ছাড়াও সার্ভিস প্রোভাইড করেছেন, থাউজেন্ডস অফ এক্সাম্পল রয়েছে। এবার অতএব আপনি বাজেটেও যে প্রতিশ্রুতির কথা বলা হয় সেই প্রতিশ্রুতির গুলার রিফ্লেকশন আসবে কিন্তু আগামী 1 বছর বাস্তবায়নের মাধ্যমে। অতএব সেই বাস্তবায়নটা যখন আমরা দেখতে পাবো তখন আসলে সেই প্রতিশ্রুতি তার এই বাস্তবায়নের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা স্পষ্টভাবে এবারও তো প্রতীয়মান বাজেটে হবে। আমরা দেখছি যে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন লাগবে, প্লাস হচ্ছে ব্যবসায়িক হিসাব খোলার ক্ষেত্রে বিআইএন লাগবে। তো আপনার কাছে কি মনে হয় এটাকে যদি আমরা ফলপ্রসূ করতে চাই সরকার আসলে কি স্টেপ নিতে পারে এর চেয়ে বেশি? স্টেপ নেওয়া মানে হচ্ছে যে ধরেন সরকারের কাছে সমস্ত তথ্য থাকতে হবে পরিসংখ্যানগত, অর্থাৎ সেন্সাস থাকতে হবে, জি। যারা বিজনেস করে সব সেন্সাস, এবং শুধু এই সেন্সাস না, আমরা যখন বলি ইকোনমিক সেন্সাস, জি। এই সরকার যখন সেন্সাস করে তখন তাদের প্রতিষ্ঠানটা জানে এবং তার একই সাথে সাথে তার টার্নওভার, তার বিজনেস নেচার সমস্ত কিছু জানা উচিত। তখন কিন্তু সরকার তার ডাটাবেস থেকেই নির্ধারণ সবগুলো করতে পেয়ে পারবে যাবে। কে রেজিস্টার্ড না, কার রেজিস্টার্ড হওয়া উচিত, কাকে আপাতত একটু বাহিরে রাখবে এবং ধীরে ধীরে ইনক্লুশন করবে। তার জন্য একটা রোড ম্যাপ বেসড অন দ্য পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স, একটা রোড ম্যাপ কিন্তু সরকার করতে পারে যে আমরা ফর্মালাইজেশন করব। এখন তো বাংলাদেশ সরকারের এই যে ইনফর্মাল ইকোনমিকে ফর্মাল করার
যদি আপনি বলেন মাইলস্টোন সেট করা আছে কিনা, আমি বলবো এই মুহূর্তে নাই। অতএব আপনি ইকোনমিক এস্টাবলিশমেন্টকে কিভাবে আনবেন? আপনার কাছে যদি তথ্য থাকে, মাইলস্টোন থাকে, এবং সেইভাবে যদি প্রতিষ্ঠানকে কাজ করতে বলেন, এবং প্রতিষ্ঠান যে প্রমিস করবে সেই অনুযায়ী কিন্তু তার টার্গেট ফুলফিল করতে হবে। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। তাহলে আপনি যেটি বলছিলেন, এই যে নানান চ্যালেঞ্জের কথা আপনি বলছেন, তাহলে এই ক্ষেত্রে সরকার আসলে কি পদক্ষেপ নিতে পারে? রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সরকার ধরেছে সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে বা লক্ষ্য পূরণের ক্ষেত্রে। দেখুন, আমাদের যে এনবিআর, তার যদি কার্যক্রম দেখেন যে আপনি কি গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছতে পারেন কিনা, যে মানুষের যে ডেটাবেস সেটা কি আপনার মধ্যে নিয়ে আসতে পারছেন কিনা। যদি না পারেন তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কিভাবে এটা এক্সটেন্ড করবেন। একইভাবে আপনি বলতে চাচ্ছেন যে আমার ইকোনমি থেকে আরো, ইকোনমিক এস্টাবলিশমেন্ট থেকে আরো রেভিনিউ, ভ্যাট সংগ্রহ করতে হবে। আপনার কাছে পুরো ডাটাবেস যদি না থাকে, আপনি এক্সপানশন, ডাটাবেসটাকে সমৃদ্ধ করতে হবে, স্ট্রং করা, তার জন্য যে শক্তি দরকার এনবিআর এর, সেই শক্তিটা বাড়ানোর জন্য রাষ্ট্রের। বিগত সময়ে তো আমরা দেখেছি যে মানে ডাটা ম্যানিপুলেশনও তো হয়েছে। না, ডাটা ম্যানিপুলেশন এক জিনিস, তাহলে সেটা তো সব সময় হওয়ারই সম্ভাবনা থাকে। এখন যত ডিজিটাইজেশন করবেন, ক্যাশ ট্রানজ্যাকশন বাদ দিবেন, তত কিন্তু বলা হয় যে আপনার ফর্মাল হবে এবং সেখানে করাপশন কমবে। এখন তো ধরেন বাংলাদেশে এখন পর্যন্ত অনেক বড় বড় সেলস দোকান আছে যেখানে গিয়ে আপনি কি করবেন, ক্যাশে কিনতে পারবেন। দেখবেন আপনাকে কার্ড দিলে নিচ্ছে না। তাহলে এই ধরনের অব্লিগেশনগুলো যখন আসবে, তখন কিন্তু প্রকৃতপক্ষে যে ক্যাশ ট্রানজ্যাকশন, ডিজিটাইজেশন, এটা অনেক দুর্নীতিকে তখন কমিয়ে ফেলতে সক্ষম। আপনার সঙ্গে আমাদের বাজেট নিয়ে আবারও পরবর্তী সেশনে আলোচনা হবে। তো এখনকার মতো এ পর্যন্তই আর কি থাকছে। দর্শক, এই ছিল আজকের হ্যাপেনিং পয়েন্ট। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে ডিফেন্ডার হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেড।